এই ভাই, তোর ছেলের চেহারাটা এরকম নেপালিদের মতো হয়েছে কেন বলতো? ভাইয়ের সদ্যোজাত পুত্র সন্তানকে দেখে বলে উঠল প্রণতি। আমিও এই একই কথা বারবার বলছি, বললেন প্রণতি আর রাহুলের মা রমলা। ওহ, প্লিজ মা, আর নয়, বিরক্তির সুরে বলল রাহুল। 7 দিন হলো রাহুল আর মেঘার ছেলে অংশুমানের জন্ম হয়েছে। সেদিন থেকে যে বাচ্চাকে দেখছে এই একই কথা বলছে। ছেলেকে দেখতে একেবারে নেপালিদের মতো হয়েছে। মেঘা বাঙালি, তার কথা অনুযায়ী তার বাড়িতেও সবাই বাঙালি, যদিও তাদের বাড়ির বিশেষ কাউকে দেখেনি রাহুল। মেঘার এক দিদি আর জামাইবাবু তার বিয়ে দিয়েছে। বাবা মা দুজনের কেউই বেঁচে নেই তার। ভট্টাচার্য বাড়ির একমাত্র ছেলে রাহুল, ওম ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ মালিক। হাইলি কোয়ালিফাইড হ্যান্ডসাম রাহুল ছোটবেলা থেকেই ভীষণ খুঁতখুঁতে। তার বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেনি বাড়ির লোকজন। আদরের ভাইয়ের জন্য অনেক ভালো ভালো মেয়ের বিয়ের সম্বন্ধ এনেছিল দিদি প্রণতি, কিন্তু রাহুলের কাউকেই পছন্দ হয়নি। এই ভালো নয়, ওই ভালো নয় করে সবাইকে বাতিল করে সে। অনেক মেয়ে দেখার পর এক সময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিল বাড়ির লোক। ধরেই নিয়েছিল যে খুঁতখুঁতে রাহুলের আর বিয়েই হবে না। শেষ পর্যন্ত ব্যবসার কাজে দিল্লি গিয়ে মেঘার সঙ্গে আলাপ হয় রাহুলের। সেখানে হোটেলের রিসেপশনিস্ট মেঘাকে তার এত ভালো লেগে যায় যে বাড়ি এসে মা বাবাকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে। চিরকালের খুঁতখুঁতে রাহুলের যে হঠাৎ করে এরকমভাবে কাউকে ভালো লেগে যাবে, সেটা বাড়ির লোক ভাবতে পারছিল না। প্রথমে এরকম অজানা বংশপরিচয়হীন এক মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হননি রাহুলের মা বাবা। কিন্তু রাহুল তখন মেঘার প্রেমে এতটাই পাগল যে মা বাবাকে স্পষ্টই জানিয়ে দেয় মেঘাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। বাধ্য হয়ে রাজি হয়ে যায় সবাই। নিজেরাই উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবস্থা করে বিয়ে দেন রাহুল আর মেঘার। বিয়ের পর বেশ সুখেই আছে রাহুল। মেঘা অন্তঃপ্রাণ তার। মেঘাও একজন আদর্শ পুত্রবধূর মতো সব দায়িত্ব পালন করে। বাড়ির লোকের এই রকম কথায় তাই খুব বিরক্ত হয় রাহুল। কিন্তু সেদিন ডাক্তারের চেম্বারেও একজন বয়স্ক ভদ্রমহিলা যখন মুখের ওপর বলে দিলেন যে বাচ্চা তার মা কিংবা বাবা কারো মতো হয়নি, তখন হঠাৎ খুব খারাপ লাগলো রাহুলের। মনে মনে ভাবল সে, সারা জীবন কি তার ছেলেকে এরকম কথা শুনতে হবে নাকি? ছেলেকে কোলে নিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাহুল। সত্যি, ছেলেটা দেখতে একেবারে নেপালিদের মতোই হয়েছে। আত্মীয় স্বজন ঘুরিয়ে ফিরিয়ে সন্দেহ প্রকাশ করলেও রাহুলের মনে কিন্তু কোনো সন্দেহ নেই। মানুষ চিনতে তার কোনো ভুল হয় না। সে জানে মেঘা তাকে কতটা ভালোবাসে। তাছাড়া বিয়ের কিছুদিন আগে থেকে মেঘা তার চাকরি ছেড়ে দিয়েছে। খুব দরকার না হলে বাড়ি থেকেও বিশেষ বেরোয় না সে। এই শহরে তার কোনো বন্ধুবান্ধবও নেই। না না, মেঘাকে কোনোভাবেই সন্দেহ করা যায় না। নিজের মনকেই শাসন করে রাহুল। এরকম হতেই পারে। তাদের সঙ্গে তো একটা মেয়ে পড়তো যাকে বন্ধুরা চায়না বলে ডাকতো, কারণ তাকে দেখতে অনেকটা চাইনিজদের মতো। কিন্তু সে ছিল পুরো বাঙালি। নিশ্চয়ই জিনের কোনো ত্রুটির কারণে এরকম হয়। নিজেই নিজের মনকে সান্ত্বনা দেয় রাহুল।
কিছুদিন পর একদিন রাতে অফিস থেকে ফিরে রাহুল খেয়াল করলো মেঘা যেন কেমন অন্যমনস্ক। গাঢ় আলিঙ্গনে স্ত্রীকে আবদ্ধ করে কি হয়েছে জানতে চাইল সে। প্রথমে কিছুতেই বলতে চাইল না মেঘা। তারপর অনেক অনুরোধের পর সে বলল সে বুঝতে পারছে না খুশি হবে নাকি দুঃখী হবে। আজকে সে জানতে পেরেছে যে তার মা এখনো বেঁচে আছে। খবরটা শুনে হাসি ফুটে উঠল রাহুলের মুখে। সে কি, এ তো খুব আনন্দের খবর। কোথায় আছেন এখন উনি? জিজ্ঞেস করল সে। এরপর ধীরে ধীরে সব কিছু জানালো মেঘা। তার মা নাকি তার ছোটবেলাতেই বাবার এক বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাবাই তাদের দুই বোনকে মানুষ করেছে। এতদিন পর নিজের বাচ্চাদের কথা মনে পড়েছে তার মায়ের। তাই খোঁজাখুঁজি করে বার করেছে মেঘার দিদি রেবাকে। তা তোমার এতে দুঃখ পাওয়ার কি আছে? জিজ্ঞেস করলো রাহুল। তার কারণ আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি রাহুল। আসলে আমার মা নেপালি ছিল, আর এটা আমি জানতাম। মাকে আমি এত ঘৃণা করতাম যে মার ব্যাপারে কিছু বলতেই চাইতাম না। আমার ছেলে আমার মায়ের মতো হয়েছে, এটাতে আমার কষ্টের শেষ নেই। এখন আবার মা নাকি আমাকে দেখতেও চাইছে বলে কাঁদতে শুরু করে দিল মেঘা। অনেক কষ্টে তাকে থামালো রাহুল। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এখন তো ওনার অনেক বয়স হয়েছে, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। ওনাকে আর কষ্ট দিয়ে কি লাভ? তুমি বরং মাকে আমাদের বাড়িতেই নিয়ে এসো একদিন। মেঘার মাকে দেখলে বাড়ির লোকের যে সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে সেটা বুঝেই রাহুল বারবার বলল মেঘা যাতে মাকে বাড়িতে আনে। পরদিনই মেঘার মা বাড়িতে এলেন। তাকে দেখে মনে মনে নিশ্চিন্ত হলো রাহুল। এই মহিলার জন্যই তার ছেলে নেপালিদের মতো দেখতে। যাক, বাড়ির লোকেদের মুখ এবার বন্ধ হবে। কিছুদিন যেতে না যেতেই রাহুল দেখল বাড়ির লোক আর তার ছেলেকে দেখে কিছু বলছে না। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন রাহুলের দিদি প্রণতি একটা ছবি পাঠালো রাহুলকে। ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলের সঙ্গে এক টেবিলে বসে আছে মেঘা। দুজনে কথা বলতে ব্যস্ত। বেশ অবাক লাগলো রাহুলের। কে এই ছেলেটা? দিদি জানালো মেঘার ওপর সন্দেহ হওয়ায় গোয়েন্দা লাগিয়েছিল মেঘার পেছনে। আজ যখন মেঘা এই ছেলেটার সঙ্গে ছিল তখন দূর থেকে তার ফটো তোলে গোয়েন্দা। যদিও ছেলেটা কে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। তুই মেঘার পেছনে গোয়েন্দা লাগিয়েছিস দিদি? ছি, কি করে পারলি এরকম করতে? নিশ্চয়ই কোনো বন্ধুর সঙ্গে ওর দেখা হয়েছিল। সাফাই দিল রাহুল। শোন ভাই, ভুলে যাস না, আমাদের এই বিশাল ব্যবসা আর সম্পত্তি কিন্তু একদিনে হয়নি। তার পেছনে দাদু আর বাবার অক্লান্ত পরিশ্রম রয়েছে। চালাকি করে কেউ সমস্ত কিছু হাতিয়ে নেবে, এটা আমি কিছুতেই হতে দেব না। ভাইকে সাফ জানিয়ে দিল প্রণতি। দিদির ওপর খানিকটা মনক্ষুণ্ণ হলো রাহুল। এর মধ্যে সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? কিন্তু সেই সঙ্গে মনটাও তার খুঁত খুঁত করতে লাগলো। তাকে তো কোনো বন্ধুর ব্যাপারে কিছু বলেনি মেঘা। এর মধ্যে একদিন কেবল নিজের দিদির সঙ্গে দেখা করতেই বেরিয়েছিল সে। সরাসরি কিছু না বললেও ভাইকে একটু চোখ কান খোলা রাখতে বলল প্রণতি। এরপর থেকে মেঘার গতিবিধি নজরে রাখতে লাগলো রাহুল। যদিও তার মন জানে মেঘাকে চিনতে তার কোনো ভুল হয়নি,
কিন্তু দিদির কাছে প্রমাণ করতে হবে তাকে। একদিন মেঘা জানালো দিদি রেবার সঙ্গে শপিংয়ে যাবে সে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল রাহুল। বিকেলে মেঘা যখন বাড়ি থেকে বেরোলো, রাহুলের লোক খবর দিল তাকে। অফিস থেকে বেরিয়ে পড়ল সেও। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দূর থেকে মেঘাকে দেখতে পেল রাহুল। খানিকটা এগিয়ে যেতেই তার পা যেন হঠাৎ মাটির সঙ্গে আটকে গেল। মেঘার উল্টো দিকে যে নেপালি ছেলেটি বসে আছে, তার সঙ্গে রাহুল আর মেঘার ছেলে অংশুমানের অদ্ভুত রকমের মিল। যে কেউ দেখলেই বলে দেবে যে এর সঙ্গে অংশুমানের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আমি কিছু জানি না মেঘা, যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে আমার চাই। তুমিও আর কতদিন থাকবে ওই বাড়িতে? অধৈর্যের সুর নেপালি ছেলেটির গলায়। ওরকম বললে হবে? এখনই বলো না, আমি সব ছেড়ে ছেলে নিয়ে চলে আসছি তোমার কাছে। কিন্তু তাহলে আমাদের এতদিনের প্ল্যান, এত পরিশ্রম সব মাটি হয়ে যাবে, বলল মেঘা। না না, তা বলছি না, কাজটা করেই এসো, তারপর বাকি জীবনটা আর কোনো চিন্তা থাকবে না, চারদিক দেখে নিয়ে বলল ছেলেটি। এরপর আরও কিছুক্ষণ সলা পরামর্শ চলল মেঘা আর সেই ছেলেটির। পাশের টেবিলে বসা টুপি পরা রাহুলের পাঠানো লোকটা যে তাদের সব কথা শুনছে, সেটা একেবারেই বুঝতে পারল না মেঘা। সব কিছু শোনার পর রাহুল বুঝতে পারল অংশুমান আসলে এই নেপালি লোকটার ছেলে। বুকের মধ্যে ভীষণ একটা কষ্ট অনুভব করতে লাগলো সে। ছেলেকে যে বড্ড ভালোবাসে সে। মেঘা যে এরকমভাবে তাকে ঠকিয়েছে, সেটাও যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। বাড়ি ফিরেই সবার সামনে মেঘাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো রাহুল। তার সঙ্গে যোগ দিল প্রণতিও। জেরার মুখে সব কিছু স্বীকার করে নিতে বাধ্য হলো মেঘা। নেপালি ছেলে রাজন তার স্বামী। ছোটবেলার থেকে প্রেম তাদের। পাশাপাশি থাকতো তারা দিল্লিতে। তারা দুজনে মিলে প্ল্যান করেই রাহুলকে ফাঁসিয়েছে। রাহুলের সমস্ত সম্পত্তি হাতানোর তালে ছিল তারা। জেরার মুখে মেঘা এটাও স্বীকার করলো যে মা বলে যাকে সে বাড়িতে এনেছিল, সে আসলে তার মা নয়। পয়সা দিয়ে তাকে ভাড়া করে পাঠিয়েছিল রাজন, যাতে বাড়ির লোকের মেঘার ওপর আর কোনো সন্দেহ না থাকে, আর সে সহজে তার কাজ হাসিল করতে পারে। কিন্তু ভাইয়ের ছেলেকে প্রথমবার দেখার পর থেকে সেই যে সন্দেহ ঢুকেছিল প্রণতির মনে, তার জোরেই শেষমেশ ধরা পড়ে গেল মেঘা। হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পর মেঘা আর তার ছেলেকে ছেড়ে দিল রাহুলের বাড়ির লোক। যা হয়েছে তাতে তাদের নিয়ে যে হাসাহাসি হবে, সেটা তারা খুব ভালো করেই জানে। এও জানে ব্যাপারটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করলে নিজেদেরই সম্মানহানি হবে। এবার তুই একটু আমাদের উপর ভরসা কর। দেখ, একটা ভালো মেয়ের সঙ্গে আবার তোর বিয়ে দেব আমরা। একবার শুধু ডিভোর্সটা হয়ে যাক। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল প্রণতি। তোরা যা ভালো বুঝিস কর। প্রথমবারের জন্য দিদির প্রস্তাবে রাজি হয়ে বলল রাহুল।